অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি একজন আমের মেজর হয়ে কিনা একটা বাচ্চা মেয়েকে বিয়ে করব, তাও আবার বাল্য বিয়ে। নো ওয়ে মম, তুমি কিছুতেই তোমার প্রিয় ছাত্রীকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারো না। আমি এটা কোনোভাবেই মেনে নিব না। চিৎকার করে কথাগুলো বলতে বলতে পুরো বাড়ি মাথায় তুলেছে আহিয়ান। সামনে দাঁড়িয়ে আছে আহিয়ানের মা মিসেস মাশরিফা আজম। তিনি ছেলের দিকে অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছেলের এরকম ব্যবহারে তিনি অসন্তুষ্ট চোখে তাকিয়ে আছেন ছেলের দিকে। মাশরিফা নিজের কালো ফর্মের চিকন চশমাটা ঠিক করতে করতে তাকালেন ছেলের দিকে। আহিন সিঁড়ির সামনে রাখা ফুলদানিটায় জোরে লাথি মারতে সেটা গুটিয়ে পড়ল সাদা ফর্মের ওপর। সেই শব্দ অধরে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা মেয়েটা ভয়ে কাঁপে ওঠে। রোদুলা ভয়ে থমথম খেয়ে আবারও দরজার আড়ালে চলে গেল। মেয়েটাকে আবছা ভাবে সরে যেতে দেখে আহিয়ান দাঁতে দাঁত চেপে কটমটিয়ে তাকালেন সেই দিকে। আহিয়ানের সব রাগের কারণ এই মেয়েটাই। রোদুলার সাথেই মাশরিফা নিজের একমাত্র ছেলের বিয়ে দিতে চাইছে। মাশরিফা রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল ম্যাম। রোদুলা তার স্কুলের একজন শিক্ষার্থী। রোদুলার পুরো নাম রুবাইদা জামান রোদুলা। নিজের শখের ফুলদানিকে এভাবে গুটিয়ে যেতে দেখে মাশরিফা এবার মারাত্মক রেগে গেলেন। মাশরিফা নিজের মুখটা গভীর করে নিজের ছেলের সামনে গিয়ে দাঁড়ালেন। ছেলেকে ভালো করে পরখ করে নিয়ে তিনি মুখ খুললেন, এই মেয়েকে যদি বিয়ে না করো তবে মনে রেখো নিজের মাকে আর চোখের সামনে দেখার সুযোগ পাবে না। আমি খুব বড় মুখ করে মেয়েটার দায়িত্ব নিয়েছি। এখন তুমি যদি ওকে বিয়ে না করো তবে মেয়েটাকে ভালো রাখতে আমি এক্ষুনি মেয়েটাকে নিয়ে এক কাপড়ে বেরিয়ে যাব এই বাড়ি থেকে। মাশরিফের কথায় আহিয়ান আর তার বাবা হতবাক হয়ে এক অপরের দিকে তাকালেন। আহিনের মাথায় রাগ যেন তরতর করে বেড়ে যাচ্ছে। বিরক্ত রাগে আহিলের সেরা উপসেরা ফুলে ফেঁপে উঠেছে। নিজের মায়ের মুখে অন্যর মেয়ের জন্য এত দরদ অশ্ব হলো না তার। আহিয়ান তার মায়ের দিকে না তাকিয়ে অন্যদিকে চোখ ঘুরিয়ে মুখ খুলল। ওহ, এখন তাহলে এই মেয়েটা তোমার কাছে আমাদের 3 ভাই বোন আর ড্যাডের থেকেও আপন হয়ে গিয়েছে। তুমি তোমার এটা সামান্য টুস ডেনের জন্য নিজের বাড়ি ঘর ছেড়ে চলে যেতে চাইছো মম? হাউ ডাস্ট ইট? মাশরিফা এবার রোদুলার ঘরের দিকে যেতে বললেন। হ্যাঁ চাইছি, এবং এই কথা তোমরা না শুনলে আমি চলে যাব। আহিনের বাবা জারির আহমেদ চুপচাপ নিজের স্ত্রী আর ছেলের বকাকীর্তি শুনেছিলেন। এই পর্যায়ে নিজের স্ত্রী পর্ণপ্রতি ধরা করতে দেখে ভকরে গেলেন তিনি। মাশরিফা কখনোই তো রাগ দেখায় না পরিবার কারো সাথে, তবে আজ যেন সব কিছুর ব্যতিক্রম ঘটেছে। মাশরিফার আচরণ তিনি রীতিমতো চিন্তায় পড়ে যাচ্ছে। জাবির সাহেব নিজের প্রিয়তমা স্ত্রীকে বুঝিয়ে বলার জন্য পেছন থেকে ডেকেও সাড়া পেল না। মাশরিফা ঠক ঠক করে দ্রুত পায়ে হেঁটে রোদুলার ঘরে চলে গেল। তারপর দরজা বন্ধ করার আগে মাশরিফা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই দরজা তখনই খুলব যখন আহিন রোদুলাকে বিয়ে করতে রাজি হবে। তবে সময় আজকের দিন বরাদ্দ। আর যদি সময় পেয়ে যায় তখন আমি নিজে থেকে এই দরজা খুলে দেব। আর যদি নিজে থেকে দরজা খুলি তবে বেশ অপ্রত্যাশিত কিছু ঘটে যাবে। অধর আমি রোদুলাকে নিয়ে এখন থেকে চলে যাব। এরপরেই
ঠাস করে দরজাটা লেগে গেল। আহেন আর তার বাবা যেন জমে গেল মিসেস মাশরিফার কথায়। আহেন আর তার বাবার চোখাচোখি হলো। আহিয়ান কিছু না বলে গটগট করে হেঁটে নিজের রুমে চলে গেল। জাবির ছেলের দিকে তাকিয়ে থাকার পর অন্ধ রুমটার দিকে তাকালো, যেখানে তার স্ত্রী দরজা লাগিয়ে বসে আছে। জাবির পরিস্থিতি ব্যাগতি দেখে মাথা চুলকানোর, কি করবে না করবে ভেবে না পেয়ে জাবির তার বড় দুই কন্যাকে ফোন করলেন। আহিয়ানরা 3 ভাই বোন, 2 বোন আর আহিয়ান। 2 বোন এর দুজনই আহিয়ানের বড়। দুজনের বিয়ে হয়েও বাচ্চা হয়ে গিয়েছে। আহিয়ান বড় বোনের নাম অনেশা আহমেদ, ছোট বোনের নাম অবনীত আহমেদ। তাদের ফোন করলে সব জানালেন মেয়ে জাবির আহমেদ। মেয়েরা সব শোনার পর জানালো তারা এক্ষুনি আছে রাজশাহীতে। বাবা মারা গিয়েছে 1 মাসও হয়নি। এর মধ্যে রোদেলা স্বয়ং মা। রোদেলাকে 40 বছরের বুড়ো 3 বাচ্চার বাবার সাথে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল। রোদেলা এবার এসএসসি পরীক্ষার্থী। 2 মাস পরে তার বেড একরম। মেয়েটার বয়স কম, সবে সারাতে পা দিয়েছে। এর মধ্যে তার স্বয়ং মা টাকার লোভ পড়ে রোদেলাকে এক খারাপ লোকের হাতে তুলে দিতে নিয়েছিল। রোদেলার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল লোকটা নাকি নারী পাচার এর সাথে যুক্ত। রোদেলা খুব ভালো আর মেধাবী স্টুডেন্ট হওয়ার কারণে পুরো কলেজ পরিস্থিতি মুখ সে মাশরিফা ওজুম রোদেলাকে বিশেষ স্নেহ করতেন। মেয়েটার মায়াবী মুখটা তাকে খুব টানত। তিনি সব সময় স্কুলে রোদেলার খোঁজ খবর রাখতেন। এদিকে হুট করে মাশরিফা জানতে পারলেন রোদেলার বাবা মারা গিয়েছেন। তিনি বেশ শোকাহত হয়েছিলেন। এই ব্যাপারে রোদেলাকে সেই দিন একটু সান্ত্বনা দেওয়ার জন্য পেরিয়ে পৌঁছাচ্ছে গিয়েছিল রোদেলাদের বাড়ি। সেখানে যাওয়ার পর রোদেলার বাবা মৃত আশা জুদা মনকে দেখে মাশরিফার পুরো দুনিয়া ঘুরে গিয়েছিল যেন। তার মনে হয়েছিল কেউ পায়ের নিচ থেকে জামিনটুকু কেড়ে নিয়ে তাকে অতল অগ্রহরে তাড়িয়ে দিতে চাইছে। মাশরিফা আশা দুজামান এর লাশ দেখে মুখে অচল চেপে চুপচাপ চলে এসেছিল সেই দিন। রোদেলার সাথে প্রথমে একবার দেখা করলেও রোদেলার বাবার লাশ দেখার পর মাশরিফা আর দাঁড়ায়নি। সেদিন মেয়েটাকে বুকে নিয়ে একটু সান্ত্বনাও দিয়ে আসা হয়নি তার। রোদেলার বাবা মারা যাওয়ার অনেক দিন পর রোদেলা স্কুলে এসেছিল। সেই দিন মিসেস মাশরিফা আঞ্জুমান ক্লাস পরিদর্শন যে রোদেলা জিনসিদে ক্লান্তিতে ডুবে থাকা মুখটা দেখে আতঙ্কে উঠেছিলেন। 15 দিন মেয়েটার শরীরে অর্ধেক মাংস কমে গিয়েছে যেন। মাশরিফা আঞ্জুমান বিষয়টা খেপে যাওয়ার চেষ্টা করেও সেই দিন এসব উপেক্ষা করতে পারেনি। একটা দীর্ঘশ্বাস ছেড়ল। মাশরিফা এগিয়ে গিয়েছিল রোদেলার কাছে এসে দাঁড়াতে রোদেলার গায়ের কলসিপটে দাগ লাগে। তার চোখ বিঁধ হলে তিনি তার নিজেকে ধরে রাখতে পারেনি। কৌতূহল বশত রোদেলাকে জিজ্ঞাসা করেছিল, তোমার শরীরে কিসের দাগ আম্মু? রোদেলা প্রশ্নটা শুনে জীর্ণ চোলার চাপে হাসার চেষ্টা করল। কোমল কণ্ঠে মাশরিফার দিকে তাকিয়ে বলেছিল, মা মারা যাওয়ার পর বাবা আমার দেখাশোনার জন্য একটু নতুন মা আনলো। তারপর একদিন বাবাও বিদায় নিল। এখন আমি আমার গায়ে ভাগের নির্মম পরিহাসের সাক্ষী নিয়ে ঘুরছি মম। রোদেলার কথাগুলো সেই দিন এত করুণ লেগেছিল যে ক্লাস উপস্থিত সবার চোখ দিয়ে সেদিন অশ্রু গড়িয়েছিল। যারা রোদেলাকে ছোট করে তুলেছিল, তাচ্ছিল্য করতে, তারাও সেই দিন রোদেলার দুঃখ
পড়েছিল। মাশরিফা সেদিন আড়ালে গিয়ে কয়েকবার যে চোখের জল মুছেছে তা বলেও শেষ করা যাবে। তারপর হুট করে আবার রোদেলার স্কুলে আসা বন্ধ হয়ে যায়। এভাবে কেটে গিয়েছিল প্রায় 10 দিন। একদিন রোদেলার বান্ধবী হাঁপাতে হাঁপাতে দৌড়ে পৌঁছায় প্রিন্সিপাল ম্যামের কক্ষ। ম্যামটা অনুমতি চেয়ে দৌড়ে ভিতরে ঢুকে পরে মাশরিফাকে জানিয়েছিল রোদেলার স্বয়ং মা রোদেলাকে 40 বছরের এক বুড়োর সাথে বিয়ে দিচ্ছে, তাও আবার টাকা। লোকটা নাকি নারী পাচার এর সাথে যুক্ত। মাশরিফা আঞ্জুমানের কথাটা শুনে চুপ করে বসে থাকতে পারেনি, ছুটে গিয়েছিল পুলিশ আর স্কুল মিটিংয়ের সভাপতি সাহেবকে নিয়ে। রোদেলা তখন বিয়ের আসরে বসে চিৎকার করে কাঁদতে কাঁদতে বসেছিল, মা আমার এই সর্বনাশটা করো না তুমি। আমি যদি তোমার বোঝা হয়ে থাকি তবে আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। তবুও এই লোকটার সাথে আমাকে বিয়ে দিও। আমার এত বড় সর্বনাশ করো না মা। কিন্তু রোদেলার স্বয়ং মা তাহমিনা বেগম নিজের লোভ চারথ্যাত করতে মেয়েকে বিলিয়ে দিতে চাইছিল। রোদেলার ছোট স্বয়ং ভাই বোন দুই রোদেলার জন্য কেঁদে ভাসাচ্ছিল, কিন্তু মায়ের ধমকে আর ভয়ে বোনের কাছে ঘেঁষতে পারছিল না। তার মাশরিফা পুলিশ আর লোকেদের নিয়ে সেখানে পৌঁছালো। আসল নামে পায়চারি মেয়েদের দালালোটা ভেঙে গিয়েছিস। রোদেলাকে বিয়ে করার শর্ত তাহমিনাকে 2 লাখ টাকা দেওয়া কথা ছিল। আসলামের নিজের এত বড় ক্ষতি হতে দেখে তাহমিনা সেদিন ডাইনির মতো রোদেলাকে ধরে সবার সামনে মারতে গিয়েছিল। মাশরিফা রোদেলাকে সেই দিন নিজের বুকের ভিতর লুকিয়ে রেখেছিল। পুলিশরা আর স্কুলের কমিটির সভাপতিরা তাহমিনাকে ভয় বেকরিতে দেখিয়ে রুমে রক্ষে দিয়েছিল। বিয়ে ভাঙার পর রোদেলা থাকা খাওয়া দায়িত্ব নিয়ে নাচক করে দেহ তাহমিনা। মাশরিফা কোনো উপায় না পেয়ে বলেছিল সে রোদেলার দায়িত্ব নেবে, আজীবন রোদেলাকে নিজের মেয়ে বানিয়ে রাখবে সে। কিন্তু তাতে বাদ সাধে সমাজের লোকেরা। সবাই বলল, আপনার ঘরে জোয়ান ছেলে আছে, ছেলেটা যদিও ভদ্র, শুনেছি আমৃত্যু আছে, আপনাদের সাথে থেকে কমই, তবুও তা এক সময় নিজের বাড়িতে ফিরবে নাকি এরকম জেনেট মেয়ে ছেলেকে এক ছাদের নিচে তো আর ভাই বোনের দেহ দেখে রাখা যায় নাকি? সমাজে খারাপ বলবে, তখন দেখা যাবে মেয়েটার ভালো করতে যেয়ে আবার খারাপ হবে আপা। মাশরিফার কাছে কথাটা প্রথমেই উদ্ভট লাগলেও পাশ দিকে বিবেচনা করে তিনি বুঝেছিলেন এরা ভুল বলছে না, কিন্তু তাই বলে মেয়েটাকে তো আর একা ছেড়ে দিতে পারব না সে। তাই তিনি সবার সামনে জোর গলায় বলে এসেছে, যেভাবে এই মেয়েকে আমি আমার ঘরে রাখলে সমাজ আঙ্গুল তুলবে না, আমি সেই ব্যবস্থাই করব। আমি ওকে আমার একমাত্র ছেলের সাথে বিয়ে দেব। রোদেলা তার ম্যামের আড়াল দাঁড়িয়েছিল। মাশরিফার কথা শুনে সে চমকে তাকিয়েছিল তার ম্যামের দিকে। তার ছোট্ট মাথায় টুক ছিল না। ম্যাম, তার জন্য এত কিছু কেন করছো? মাশরিফা রোদেলাকে নিয়ে বাসায় ফিরেই ছেলেকে রাজশাহী সেনা নিবাস থেকে জরুরি তলব করে আনিয়েছে বাড়িতে। মাশরিফা তার স্বামী জারিফ আহমেদকে জানালো। প্রথমে অবশ্য আমতা করেছিলেন তিনি, পরে বউ এর মন ভাঙতে পারবে না বলে ছেলের ওপরেই ছেড়ে দিয়েছে সবটা। আহিল বাসায় ফিরেই মায়ের মুখ থেকে বিয়ের কথা শুনে রাগে আঙ্গুলের আর চিৎকার করে বাড়ি থেকে
বাড়ির মাথায় তুলেছে। মাসিফা রোদেলাকে দেওয়া ছোট্ট রুমটা, রোদেলার খাটের ওপর বসে আগের ঘটনাগুলো নিয়ে ভাবছিল এতক্ষণও। রোদেলা মাশরিফের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ যাবৎ। মাশরিফা মেয়েটাকে ডাক দিলে এবার নিজের কাছে। রোদেলা মাশরিফার সামনে আসতেই তিনি রোদেলাকে ধাক্কা দিয়ে বলল, এভাবে অল্পতেই ভয় পেলে চলবে মেয়ে? আমার ছেলে এইটুকু গর্জনে ভয় পেয়ে গেলে ওর সাথে সংসারের করবে কি করে? শক্ত হও, বুঝেছ? ও যদি হিংসু হয় তবে তুমিও হিংসু হয়ে দেখিয়ে দেবে, বুঝেছ? রোদেলা আসলে এখনো ঘরের মাঝে আছে। ওই রাগ ভর্তি পুরুষটার দৃষ্টি এখনো তার মনে আছে। লোকটার দৃষ্টি এখনো ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। আর তার ম্যাম কিনা বলেছে লোকটাকে হিংসু হয়ে দেখিয়ে দিতে। রোদেলা মনের কথাগুলো চেপেই আমতা আমতা করে বলল, ম্যাম, আমার মনে হয় উনি খুব রাগী। আমাকে দেখলে তার রাগ আরও বেড়ে যায়। আমাদের বিয়ের দেওয়াটা কি খুব জরুরি? আমি না হয় হেঁটলে চলে যাব। মাশরিফা এবার চোখ ছোট করে তাকালো রোদেলার দিকে। রোদেলা লজ্জা মেয়ে মাথা নড়িয়ে নিল। মাশরিফা আলতো চোখে রোদেলাকে দেখে নিয়ে বলল, পাকা পাকা কথা বলতে হবে না। আমি যা বলি ভেবেই বলছি। এখন বিয়েটা আল্লাহ ভালো জানে। মাশরিফা মুখ দিয়ে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। রোদেলা পলক চোখে তার ম্যামের সুন্দর মুখশ্রী তাকিয়ে রইল। এই মুখশ্রী কোনো যেন সে অনেক মায়া খুঁজে পায়। জারির আহমেদ সরকারি মহিলা কলেজ, রাজশাহীর প্রিন্সিপাল এর দায়িত্ব আছেন। মাশরিফা রোদেশীলকে নিয়ে বাসার ফেরার পর তাকে ফোন করে বাড়ি এনেছিল কলেজের মেয়ে লাতিফা। চা করে দিয়ে গেছিল জাবিব সাহেবকে। জারি মিটিং রুমে আপাতত চা খাচ্ছে। দুই মা ছেলে দুই রুমে ঢুকে দরজা লাগিয়ে বসে আছে। ওদের রাগ এখন পরে গিয়ে জানে তার ওপর তার গোধর্ণ ছেলে বিয়ে করবে না, ওটা সন্দেহ আছে। জারির চায়ের কাপটা চুমুক দিচ্ছিলেন, তখনই দেখল আহিয়ান বড় সুটকেস নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে। আহিন সুটকেস হাতে লিভিং রুমের দিকে আসতেই জাবির আহমেদ এবার গভীর গলায় মুখ খুললেন, কোথায় যাওয়া হচ্ছে? তুমি শোনোনি তোমার মম কি বলেছে? তুমি যদি চলে যাও তবে ভাবতে পারছো তো সে কি কাণ্ড ঘটাবে? আহিয়ান তার বাবার কথায় থমকে গেল। হাতের সুটকেসটা দাঁড় করিয়ে রেখে বাবার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ প্লিজ ড্যাড, এবার তুমি শুরু করে দিও না। জানো কত ঝামেলার মধ্যে থাকি আমি। তার উপর বাড়িতে ডেকে এনে অজানা এক মেয়েকে মম বলছে বিয়ে করতে নিতে। তার উপর মেয়ের বয়স এখনো 18 হয়নি। বাল্যবিবাহ করে নিলে আমার ক্যারিয়ারের কতটা ইম্প্যাক্ট ফেলবে এই বিষয়টা তোমরা কেউ ভেবেছো না কেন? নাকি পরের মেয়ের জন্য আমার চেয়েও বেশি মায়া জন্মেছে? তাছাড়া এত যখন মায়া, ওই মেয়েকে আশিত্তা হিসাবে বাড়িতে রেখে দিতেই হয়। আমাকে এসবে না জড়ালে ভালো হয়। এখন আসি। বাড়িতে কবে ফিরি বলতে পারছি না। আহিয়ান তার বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লম্বা লম্বা পা ফেলে দ্রুত বেরিয়ে গেল। আহিয়ান চলে যাওয়ার খবর শুনে মাশরিফার ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে। আহিয়ানকে তার মায়ের অসুস্থতার খবরটা শুনে মাঝপথে থেকেই বাড়িতে ফিরে আসতে হলো। আহিয়ান তার মায়ের পাশে বসে আছে, মায়ের এক হাত ধরে। রোদেলা মাথায় ঘোমটা টেনে কাঁপা কাঁপা হাতে
মাশরিফার মাথায় পানি ঢেলে দিচ্ছে। মাশরিফাকে এভাবে পড়ে থাকতে দেখে আহিয়ান খুব খারাপ লাগছে। এর প্রথম সে তার মায়ের অভদ্র হয়েছিল, যার ফলে তার চোখের সামনে আহিয়ান তার মায়ের হাতটা টেনে তোতে ওষ্ঠে ছুঁয়েই মুখ খুলল। পরে মেয়ের জন্য এত দরদ তোমার? এই মেয়েকে বিয়ে করব না বলছি বলে তুমি প্রেশার বাড়িয়ে ফেলেছ, অথচ তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে এটা একবার চিন্তা করলে না ম্যাম? ছেলের কথায় মৃদু স্বরে মুখ খুললেন মাশরিফা। মায়ের সব সন্তানদের জন্যই চিন্তা করে বাবা। এ মায়ের তো দুনিয়ায় কেউ নেই। তুই ওকে বিয়ে করে আমার ঘরে রেখে দে বাবা, আমি তোর কাছে আর কিছুই চাই না। আহিয়ান তার মায়ের কথায় অবিশ্বাস দৃষ্টিতে অথচ করুণভাবে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মায়ের দিকে। তারপর আহিয়ান দৃষ্টি ঘুরিয়ে রোদেলার দিকে তাকিয়ে দুজনের চোখাচোখি হলো। আহিয়ান গভীর চোখে চাহনিতে রোদেলার নিজের মুহূর্তই গুটিয়ে নিল। আহিয়ানের তীক্ষ্ণ দৃষ্টিতে সেটা দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। আহিয়ান নিজের হাতটা মুঠোয় করে ধরে ঠাস করে উঠে দাঁড়ালো। তারপর রুমে থেকে বেরিয়ে যেতে বলল, তোমার কথাই মেনে নিলাম মম, আমার হাতে সময় কম, তাই যা করার দ্রুত ব্যবস্থা করো। আহিয়ান বেরিয়ে গেল, তার পিছনে রেখে গেল 3 জোড়া অবিশ্বাসক চোখের দৃষ্টি। জারির মাত্রই রুমে ফিরেছিল স্ত্রীর জন্য ঔষধ নিয়ে। রুমের দরজা পেরিয়ে ভিতরে আসতেই তিনিও ছেলের কথাগুলো শুনতে পেরেছিলেন। মাশরিফা নিজের মাথা চেপে ধরে মুহূর্তেই উঠে পড়লেন। এটা দেখে আবারও বিমৃত হলো রোদেলা আর জারিফ। জারিফ অবিশ্বাস দৃষ্টিতে মাশরিফার দিকে তাকিয়ে বলল, নাটক তো ভালোই পারো, তবে সিনেমা করছো না কেন? মাশরিফা স্বামীর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে দিলেন। বউ এর চোখ রাঙানি দেখে জারিফ হেসে লুটিপুটি খেলল। রোদেলা লজ্জা পেয়ে আমতা আমতা করে দ্রুত কেটে পড়ল। তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে। রোদেলা দৌড়ে নিচে চলে যাচ্ছিল, তখনই কারো শক্ত বা বলিষ্ঠ বুকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিচ্ছিল রোদেলা। তার সামনে থাকা লোকটার কলার চেপে নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে কোনো মতে। তারপর কলারের মালিকের দিকে তাকাতেই রোদেলা ভয়ে জমে গেল। আহিয়ান কটমটে দৃষ্টিতে তাকিয়ে আছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভিন্ন বিরক্ত হয়েছে রোদেলার এসব কর্মকাণ্ড। রোদেলা দ্রুত আহিলের কলার থেকে নিজের চিকনিক লম্বা আঙ্গুলগুলো সরিয়ে নিল। রোদেলা সিটকে দূরে সরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর সিঁড়ির দিকে তাকিয়ে মিনিমিনিয়ে সুরে বলল, সরি আসলে। আর বলতে পারল না। তার আগেই পক্ষে থেকে পুরুষালে কণ্ঠ গলায় একটা শব্দ ভেসে এলো। রিডিকিউলাস কথাটা বলেই আহিয়ান রোদেলাকে পাশ কাটিয়ে ওপরে চলে গেল, তবে রেখে গেল এক করুণ মুখ দাঁড়িয়ে থাকা এক কিশোরীকে, যে নিজের ভুল খুঁজতে ব্যস্ত নিজের মাঝেই। আহিয়ান পুরো নাম আহিয়ান আহমেদ অভ্র। আহিয়ান আহমেদ অভ্র এই পুরো নামের অর্থ দাঁড়ায় আল্লাহর দান, অর্থনৎ প্রশংসনীয় এবং নির্ময় বা আকাশের মতোই পবিত্র। আহিয়ান তার নামের মতোই প্রশংসাশীল ব্যক্তিত্ব অধিকারী। আহিয়ান 32 বছর বয়সী বালিষ্ঠ সুমোট দেহ অধিকারী একজন আর্মির মেজর। নির্মত্ত শারীরিক প্রশিক্ষণের কারণে
তার শরীরের অনেক শক্তপোক্ত ও ফিট। উচ্চতায় সে 6 ফুট। তার হাঁটা চলা সর্বদা একটা দ্রুততা আত্মবিশ্বাস দেখা যায়। সর্বদা তার চেহারায় গভীর ভাব, চোখ শতকরা মিশ্র চাহনি লেপ্টে থাকে। আহিয়ানকে ফর্মুলা যতটা সুন্দর লাগে তার চেয়েও উনি ফর্মে আরও সমর্থ ও সমৃদ্ধ লাগে। আহিয়ানের গালায় রংটা অলিভ কালার গায়ের রং বলতে বোঝায় সাধারণ হালকা বাদামি গমের রঙের সাথে একটু বুশ ভাঁজ আন্ডাররেটিন মিশ্র ত্বক। ওটা একদম ফর্সা না, আবার খুব কালোও না, মাঝামাঝি ধরনের। সূর্যের আলো আসলে আহিয়ানের ত্বকে উচ্চতা ছড়িয়ে পড়ে, কখনো কখনো খোলা করে সোনালি আভা। এই ধরনের ত্বকে অনেক রঙের পোশাকের সাথে ভালো মানিয়ে যায়। আহিনের চুলগুলো আমি কট করে ছুটে রাখা, তার চলাফেরায় জানেন দেয় সে যখন পুরো শক্ত এক গভীর হ্যান্ডসাম। আমি মেন্ট আহিলের 20 বছর বয়সে বাংলাদেশের সেনাবাহিনীতে প্রথম সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে যোগ দিয়েছিল। এরপর কয়েক ধাপ পদোন্নতি পেরে 30 বছর বয়সে এসে সে মেজর হয়েছে। মেজর হিসাবে সে দায়িত্ব পালন করেছে প্রায় 3 বছর হতে চলল। এত বছর আর্মিতে নিষ্ঠার সাথে কাজ করতে করতে সে নিজেকে আর্মি রুলস আর রেগুলেশনের পুরোপুরি বোঝে ফেলেছে সে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। ধরণীতে মাগরিবের নামাজের পর কাজী সাহেবকে সঙ্গে করে নিয়ে ফিরল আহিলের বাবা। পাড়ার কিছু গণ্যমান্য লোক আর স্কুলের কমিটির সভাপতিও এসেছে বিয়ের সাক্ষী হয়ে। মাশরিফা নিজের বিয়ের লাল টুকটুকে শাড়িটা পরিয়ে দিয়েছে রোদেলাকে। কোনো সাজাগোজায় মেয়েটাকে দেখতে ছোট লাল পরী লাগছে। মাশরিফা রোদেলাকে দেখতে মাশাআল্লাহ বলে নজর কেটে দিলেন। বাহিরে পুরুষরা থাকায় মাশরিফা রোদেলাকে সাজিয়ে রোদেলাকে নিয়ে রুমে বসে রাখলেন। এখানেই কাজী সাহেব এসে বিয়ে পড়াবেন। আহিনকে তার বাবা কয়েকবার ডেকে দেওয়ার পর গা ছেড়ে ভাবে নিচে নেমে এলো লিভিং রুমে। পরানো তার দুপারের পরে থাকা পোশাকগুলোই। আহিয়ান এসে একটা ছাপ গা এলিয়ে বসে পড়ল। তাকে দেখেই বোঝা যাচ্ছে বিয়ের নাম বিষয়টা তার বিন্দু পরিমাণ আগ্রহ নেই। অবশেষে সকাল জোপান করার পর বিয়ে নাম পবিত্র বন্ধনের বাঁধা পড়ল। আহিল আর রোদেলা সবাই আলহামদুলিল্লাহ বলে দোয়া ধরলেন। দোয়া পড়ে শেষ হতেই আহিয়ান দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে গেল। আমি সেনানিবাস থেকে তার কল এসেছে, তার আজই ফিরে যেতে হবে সেখানে। মেহেলিনা প্রদীপ্ত ভোরের আলো এখন ঠিকমতো ফেটেনি। চারপাশটা এক ধরনের ধূসর নীরবতায় ছেয়ে আছে, যেন সবকিছু এক বিধ্বস্ততার অপেক্ষামান স্থান। রাজশাহী দামোদর উপজেলার পাকড়ি ইউনিয়ন এলাকার পদ্মা নদী পার ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি চলন্ত, যার নাম চার পার্ক, একটি মূল নদী ধরে চার বা নিভূমি এলাকা যেখানে মৌসুমে চার তোর হয়েছে। এখানে দূরে কিছু গ্রাম দ্বিধা বসিত চোখে পড়েছে রাজশাহী শহর থেকে। ওখানে দূরত্ব অনুমানিক প্রায় 40-50 কিলোমিটার হবে। কিছুক্ষণ আগেই পদ্মা নদীর পার ঘেঁষে চর পাকড়ি চরান্তের দিকে একটি
মালহীন ট্রেন এসে থামছে। করে সীমান্তবর্তী এলাকায় বসতে ভারত থেকে অর্ধ মালামাল বাংলাদেশে সীমানায় ঢুকেছে। অট্টলে করে আনা ব্যস্ত গোলার ভিতরে আছে অবৈধ মাদক দ্রব্য ও নেশাজাতীয় দ্রব্য এবং হাজার ভারী চেহারায় স্বর্ণ। পুরনো 20 জন লোক তাড়াতাড়ি অট্টল থেকে মাল নামিয়ে ট্রাকে তুলেছে। হঠাৎ কাছ থেকেও শব্দ হতেই রবি নামের লোকটা থেমে গেল। রবি চারপাশ সতর্ক দৃষ্টি বুলিয়ে নিয়ে তার কাঁধে ঝামেলা ব্যাগটা একটু শক্ত করে চেপে ধরল। পাশে দাঁড়িয়ে থাকা গুন্ডা গাছের একটা লোক, নাম তলব আলী, সে নিচু গলায় বলল, সতর্ক থাক, সামনে হারামির দলরা থাকতে পারে। তলবের কথায় রবি ভয়ে টুকরে গিয়ে চারপাশ সতর্ক দৃষ্টি আবার চোখ বুলিয়ে নিল। তারপর রবি আবার মাথায় নাড়িয়ে কাঁধে ঝোলানো ব্যাগ লোকগুলো টেনে নিয়ে যেতে লাগলো। একটা ট্রাকের দিকে রবিকে অনুসরণ করে একইভাবে আরও 15-20 জন লোক ট্রাকে থেকে বস্তাগুলো কাঁধে করে নামিয়ে ট্রাককে তুসড়ে, আবার হাতে একটা ব্যাগ বন্দুক আছে। তাদের পিছনে পদ্মা নদীর পার ঘেঁষে মাল বাহিনী ট্রাকরা এখানে দাঁড়িয়ে আছে। নিজের বিয়ে পড়ানো শেষ হতেই মেজর আহিন অভ্র জরুরি ফোন কল পেয়ে বাসা থেকে রাজশাহী সেনাবাহিনী সে গিয়েছিল। তারপর তার সম্প্রসার ফর্সা ফ্রেশ নিয়ে সে চর পাকড়ি চ্যালেঞ্জের পৌঁছেছে। মেজর আহিল অভ্র তার দল পন্টুট একে নিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। কারো মুখে তেমন কথা নেই, শুধু চোখে তীক্ষ্ণ মনোযোগ। মাঝে মধ্যে তারা থেমে চারপাশ দেখছে, আবার মেজর আহিন অভ্র দা সংকেত পেয়ে এগোচ্ছে। হঠাৎ করে দূরের দিকে দ্রুত কিছু আওয়াজ শোনা গেল। মেজর আহিন অভ্র সবাইকে দ্রুত নিচু হয়ে অবস্থান নিতে ইশারা করল। বাতাসে এক ধরনের চাপা উত্তেজনা ছড়িয়ে আছে। কিছুক্ষণ পর আহিন দেওয়া নিঃশ্বাস এলো আবার। অগ্রসর হতে হবে সবাইকে। পদ্মার চার পাকড়ি বাতাসে এখন এক অদ্ভুত ভারী চাপা অনুভূতি ছড়িয়ে আছে। দূরে সূর্যটা ধীরে ধীরে উদয় হতে শুরু করেছে কেবল, কিন্তু তার আলো যেন আর স্বাভাবিক উচ্চতা ছাড়তে পারছে না। মেজর আহিল অভ্র হাতের ইশারায় তার লোককে 2 ভাগে করল। এক দলকে ডান দিকের ঝাপড়ার আড়ালে এগোতে নির্দেশ দিল, অন্য দলকে বাঁ দিকে ঘষে সামনের দিকে এগোতে বলল। প্রতিটি পদ্ম হিসাবে কারো ফলসে তারা কমপ্লেটে জাহিদার যান আশেপাশে নজর বোলায় নিচু স্বরে ফিসফিস করে বলল, স্যার, সামনে ট্রাকটা দেখা যাচ্ছে। মেজর আহিল ভ্রু চোখ সুকৃচ্ছ করে দূরের দিকে তাকালো। তার চোখ একদিকে আগেই পড়ছিল। আহিল সতর্ক দৃষ্টিতে নদীর পাড়ে ঘোষ দাঁড়িয়ে থাকা ট্রাক আর তার আশেপাশে ব্যস্ত ডন সাগরের লোকজন দেখে নিল। আহিল তার দল পন্টু এর মাত্র 7 জন সদস্যকে নিয়ে এসেছে এই অপারেশন। তার একটু সতর্ক হয়ে আহিল সব দেখে নিল। তলব আলীর নেতৃত্ব থাকা ঠান্ডা দলিলটি শেষ। ব্যস্তব্য ট্রাককে তুলতে ব্যস্ত। তারা তাড়াহুড়ো করে করছে। তবে নিচু গলায় বলল, দ্রুত করো, বেশি সময় নেই। কেউ টের পেল সব শেষ। রবি
ঘাম মুছতে মুছতে কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু তার হাত কাঁপছে একটু বেশি। সে ভয়ে বারবার চারপাশে তাকাচ্ছে। হঠাৎই একটা পাখির ডাকের মতো সংকেত ভেসে এলো বাতাসে। মেজর আহিন অভ্র সঙ্গে সঙ্গে হাত নামিয়ে দিল, হাতের ইশারা করলো সবাইকে নিজের বিশেষ সাইনে পরানো মুহূর্তে চারদিক থেকে নীরবতা ভেঙে দ্রুত অগ্রসর হতে শুরু করলো আহিনের নেত্রে থাকা পটন এ দলটি। তাদের চলাচলের গতি বোঝা যায়। নীর উঠতে লাগলে পদ্মের চার তাদের পদ্মধাবনীতে যেন হঠাৎ জেগে উঠতে শুরু করলো। তলব প্রথমে কিছু বুঝে উঠতে আগে আহিন দল তাকে ঘিরিয়ে ফেলল। চারপাশ তাকিয়ে চোখ বোলাতেই তলবের চোখে আতঙ্ক ফুটে উঠল। সে অতি গলায় চেয়েছিল বলল, বান্দির ছেলেরা এসে পড়েছে রে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে তাদের। ট্রাকের আশেপাশে জায়গা ধীরে ধীরে নির্জনতায় নিয়ে আসা হয়েছে। তলবের দলের কিছু লোক দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু পথ আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। রবি ভয় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সব সুভাত এসে একটু বেশি ভীতু, তার চোখ ভয় আর অসহায়ত্ব একসাথে জমে আছে। মেজর আহিন অভ্র সামনে এসে শান্ত অথচ কঠিন কণ্ঠে বললেন, সবাই হাতের ওপরে তোলো। কোনো ভুল হলে পরিস্থিতি খারাপ হবে বলে দিলাম। সব কাটাককে একখানেই গুলি করে শুইয়ে দিয়ে যাব। আহিনের রাশ ভারী ধমকত নিতে চারপাশ মুহূর্তে নীরবতা নেমে এলো যেন। পথের চার এখন আর আগের মতো নেই। সে ভোরের নীরবতাটুকু এখন বদলে গিয়ে ভিন্ন রূপ নিয়েছে। আকাশটা এতক্ষণও পুরোপুরি আলোকিত হয়ে উঠেছে। নতুন দিনের সঙ্গে সঙ্গে শুরু হতে যাচ্ছে এক নতুন আধারে এর আহিনের দলের নতুন। বাকি সদস্যরা এদের ধরে বেঁধে নিজেদের গাড়িতে তুলে নিল। আহিল এবার কাম্পটেড জাগানেককে বলল, ট্রাক সেনাবাহিনী সে নোংরা অবস্থায় কারো। স্যার ডাকছেন আমাকে, ওনার সাথে দেখা করতে যেতে হবে। আমি চলে যাচ্ছি। কম্পট জায়গা মেজো আহিলের সামনে সপট করে বিদায় জানালো। আহিল একটা জিপ গাড়ি সবার আগে আগে রওনা হলো রাজশাহী সেনাবাহিনী যাওয়ার জন্য। মাশরিফা সকালে উঠে আহিলের ঘরে রোদেলাকে ডাকতে গিয়েছিল, কিন্তু দরজায় শব্দ করার আগেই তিনি দেখলেন দরজা খোলা। মাশরিফা রোদেলাকে ডাকতে দেখে দিতেই রোদেলা নিজের গায়ে থাকা বিয়ের শাড়িটা কোনো রকমে খুলে যাওয়া থেকে আটকিয়ে দরজা মিলে দিল। রোদেলার অভ্যাস শবত মাশরিফাকে দেখে মাত্রই সালাম দিল, আসসালামু আলাইকুম ম্যাম। মাশরিফা প্রথমে সালামের উত্তর রোদেলাকে পাশ কাটিয়ে রুমে পটুক পড়ল। রোদেলা কাচুমাচু করে নিজেকে শাড়িটা সামলাতে তার নতুন শাড়িটা পিছু পিছু আসতে লাগলো। মাশরিফা পুরো রুমটায় চোখ বুলিয়ে থমে যেতেই রোদেলা আশ্ব যন্ত্রণায় শাড়িটাকে পিঠে এর সাথে ধাক্কা খেয়ে রোদেলার কপাল মাশরিফার পিঠে গিয়ে লেগেছে। মাশরিফা উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি হবে। মহিলার গায়ের রং ধপধপে ফর্সা, দেখতে একদম অনুনিধিক গাছের মহিলা। চেহারায় তার সব সময় আত্মবিশ্বাস ফুটে থাকে। গভীর মুখশ্রী ভাবের হলেও তিনি শিক্ষার্থীদের বেশ স্নেহ করে। রোদেলার মনে হয় আহিনের তার মায়ের হুবহু কপি এই লম্বা চওড়া মহিলার কাছে। 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা। রোদেলা এক চূড়ান্ত পুটি বেট। রোদেলা কপাল চেপে একটু দূরে সরে গিয়ে আস্তে করে বলল, সরি ম্যাম। আসলে মাশরিফা আবারও রোদেলার ম্যাম সমাধান বেশি বিরক্ত হলো। সে রোদেলাকে আর কথা বলতে না দিয়ে হাতে ইশারায় থামিয়ে দিল। রোদেলা থমকে খুলে যাওয়া শাড়ির দিকে তাকিয়ে তিনি গভীর হাতে বললেন, ম্যাম
ডাক শোনার জন্য নিশ্চয়ই ঘরটা করো, তোমাকে আমার ছেলের বউ করিনি, এই বাড়ির শেষ, এরপরে যেন ম্যাম ডাক না শুনি। হ্যাঁ ম্যাম, নয়তো মা ডাকতে পারবো। রোদেলা তার শাশুড়ির কথায় তারই গুরুতিতে মাথা তুলে তাকালো। মাসিফা মায়া মাখা অথচ গভীর মাখানো তাকিয়ে রোদেলার সামনে মাথা নেড়ে কেবল মনে সে বুঝেছে মাসিফা এবার রোদেলাকে উদ্দেশ্য করে বলল, আহিয়ান কাল এই ঘরে ফেরেনি। রোদেলা আহিয়ানের নাম শুনে আবার মাথা তুলে তাকালো তার শাশুড়ির দিকে। রোদেলাকে চোখ ভেসে ওঠে গতকালের ঘটনা। আহিলের চোখে খাঁটি হুমকি মিশ্র চাহনিগুলো। বিয়ে করবে না বলে কি কি করেছি, এসব একে একে ভেসে উঠল রোদেলার চোখে। রোদেলা ঝরায় নিজের খোলা শরীরটা একটা অংশ শক্ত করে মুঠো করে ধরল। গতকাল আহিরের সাথে বিয়ের, রোদেলার বিয়ের পর তাকে আর সামনাসামনি দেখা হয়নি। রোদেলা একবার মাথা নিচু করে দুই পাশে মাথা নাড়িয়ে বলল, উনি আসেনি মা। রোদেলার কথায় মাসিফা গভীর মুখশ্রীর সাথে সাথে চিন্তা হয়ে পড়ল মা, অথচ সমস্ত ধানটা শুনে কথাটা যেন তিনি খুব শান্তি পেল। মাসিফা রোদেলাকে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমার কাপড় লাতিফাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। রোদেলা মাসরিফার কথায় সম্মতি জানিয়ে মাথা নাড়িয়ে মাসরিফা বেরিয়ে গেল। তারপর তিনি লাতিফাকে দিয়ে 4টা নতুন 3 পিস আর একটা জলপাই রঙের শাড়ি পাঠালো ওপরে। রোদেলা সবুজ রঙের একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল করতে। রোদেলা মাসরিফার গতকাল আহিলের বাসা থেকে চলে যাওয়ার পর আহিয়ান রুমে দিয়ে এসেছি। ছেলে যে বাড়ি ছেড়ে সেনাবাহিনী এসে চলে গিয়েছে, এটা ছেড়ে সে সকালে জেনেছে। সে ভেবেছিল আহিন হয়তো বাহিরে গিয়েছে। মাসিফা আর্যথা বাড়ি মাথায় তুলবে দেখেনি মি। জারির আহমেদ তাকে গতকাল কিছুই জানায়নি। মাসিফা গতকাল ছেলের কথা জিজ্ঞাসা করলো। জাবির বলেছিল, তোমার ছেলে বাহিরে গিয়েছে, চলে আসবে রাতেই, চিন্তা করো না। স্বামীর কথা মাসরিফা তখন বিশ্বাস করে নিয়েছিল। ভেবেছিল হয়তো ছেলেটা তার ওপর রাগ করে কোথাও গিয়েছে, আবার রাতে ফিরে আসবে। কিন্তু সকালে সত্যি কথাটা শোনার পর তার খুব খারাপ লেগেছে। তার ছেলে এভাবে হুট করে তাকে না জানিয়ে ক্যাম্পে চলে যাবে, বিষয়টা সে ভাবতে পারেনি। এখন তার মনে হচ্ছে সে তার ছেলের সাথে এই বিয়েটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল। ছেলেটাকে আর একটা দিন সময় দিয়েই বোধহয় ভালো হতো। রোদেলা লিভিং রুমে সবার সামনে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। তার সামনে বসে আছে আহিনের বড় 2 বোনের আর আহিনের নানি আফিয়ান খামন। তার থেকে একটু দূরে বসে আছে আহিয়ান 2 দুলাভাই। আহিয়ানের বড় বোন লোমেশা আহিয়ানের চেয়েও 3 বছরের বড়। তার এক মেয়ে এক ছেলে। তার নাম আজনান চৌধুরী। অন্তত ছেলেটা ক্লাস 5-এ পড়ে। মেয়েটার নাম অনন্য চৌধুরী। মেয়েটার বয়স 6 বছর। মেয়েটা ক্লাস 1-এ পড়ে। অবন্ত্রী আহিনের চেয়েও 1 বছরের বড়। অবনীর এক ছেলে, বয়স 3 বছর। ছেলের নাম জাফিন আশফাদ জয়। বাচ্চা 3টাও তাদের নতুন মামিকে দেখে বড় বড় করে দেখেছে। মনুষ্যত্ব এবং অবনী মায়ের সাথে রাগ দেখাবে না, আসলে তাদের সেই সাহসে কুলায়নি। প্রথমত তাদের 3 ভাই বোনের কাউকেই কখনো তাদের মায়ের মুখের ওপর কথা বলেনি। তার উপর রোদেলাকে দেখে তাদের রাগ এমনিতেই গলে পানি হয়ে গিয়েছে। রোদেলার সুন্দর শ্রীগন্ত মুখশ্রীতে
বীর্যমান মায়া তাদের আতক্ত জড়িয়ে দিয়েছে। মিশরফা মেয়েটির পরিস্থিতি কথায় সবাইকে বুঝিয়ে বলেছে। মাশরিফার মা আফিয়া ক্ষণময় বেশ বুদ্ধিমতী মহিলা, তিনিও পরিস্থিতি বুঝেছে। ননদের সব বুঝিয়ে বলেছে। আফরিন নত বউকে বেশ পছন্দ হয়েছে। আহিয়ান বড় দুলাভাই আইমান চৌধুরীও নিজের স্ত্রীকে বুঝিয়েছে। অবন্তীর স্বামী দুজনই আর সাদের তো ছোট শালা বউকে বেশ পছন্দ হয়েছে। সে বারবার তার বউকে বলে যাচ্ছে, তোমার ভাইয়ের ভাগ্য ভালো, বুড়ো বয়সে এমন করছে, সুন্দরী বউ পেয়েছে, আর তোমার রাগ আছে। তোমার ভাইয়ের 7 কপালের ভাগ্য যে এমন বউ পেয়েছে। আহিনের বড় দুলাভাই ও সুমতি জানিয়ে বলল, ভুল ভালো নেই। জুনায়েদ মেজো জেনারেল রাফতন রাশিদের অফিস কার্যালয়ের ক্ষেপে প্রবেশ সময় আহিনের সাথে মেজর সায়েন শিবলির দেখা হয়। শিবলি মেজর আহিনের ভদ্রকে দেখিয়ে পাশ কাটিয়ে তীক্ষ্ণ বিপত্ত মাখা হাসি ছড়িয়ে বেরিয়ে যায়। আহিন তো তা দেখেও না দেখার মতো মেজর জেনারেল খত্ত হাজির হয়। আহিয়ান প্রথমে সামান্য প্রধান করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকলো। আহিনের মুখ ভাঙ্গি গভীর, তার মুখ দেখে কিছু আনন্দ করা উপায় নেই। আহিয়ান এবার রাশভারী আজে মুখ খুলল, আমাকে ডেকে পাঠিয়েছিলেন স্যার? কেন, জরুরি বিষয় কি? মেজো জানালেন রাফতান রাশিদ আহিনের কথায় এবার কিছুটা গভীর হয়ে মুখ খুললেন। আমি ভাবতে পারিনি তোমার মন মানসিকতা এত নিচু। তুমি একটা কিশোরী মেয়েকে বিয়ে করে নিলে। বাল্য বিয়ে আইনত ডাউনিত অপরাধ। তুমি কি তা জানতে না? তবে কোনো একজন মেয়ের মেজর হয়ে এত বড় একটা অন্যায় করে বসলে। আমি তা আমার মেয়ে রামিসাকে তোমার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, আর তুমি তা প্রত্যাখ্য করে এটা ছোট মেয়েকে বিয়ে করে নিলে। তুমি যোগ্যতা আছে ওর। রামিসা ওর চেয়েও তোমার জন্য 1000 গুণ উপযুক্ত ছিল। আহিয়ান তার স্যারের মেজর জানালের কথা মাথা নিচু করে নিল। সরি স্যার, হাউট আল মাইন্ড ফল, বাট আমাকে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়ে হয়েছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন। তাছাড়া লোফেন্টেড রামিসা রাশিদের সাথে আমার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া মানে মধ্যকত্ব ছোট করা। প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মধ্যতাকে আমাকে ছোট করার উদ্দেশ্য ছিল না। আমি মূলত এসব বিয়ে নামক ঝামেলায় কখনো জড়াতে চাইনি, তবে পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে বাধ্য হয়েছি। আশা করি কাজের অক্ষত আমার পার্সোনাল লাভ টেন আমার কর্তব্য আর নিখরত আঙ্গুল তুলব না। রাফাত রাশিদ ভাই আহিনকে বিশেষ স্নেহ করত। তার কর্তব্যক্ষণ আর নিঠুরতা দেখে আহিনের মতো এরকম তীক্ষ্ণ কৌশল অধিকারী নিয়ে মেজয় তো দেশের সার্বভৌমতার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ তাফরত চেয়েছিল আহিলের নিজের মেয়ের সাথে বিয়ে দিয়ে জামতা বানাতে। তবে আহিন বিয়ে নামক বিষয়টা ওপর কৃত্য থেকে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। এখন আহিনের বিয়ের খবর শুনে তিনি এই করণে আরও বেশি এই চটছে। মেজর সায়েন শিবলি মেজর আহিন ভদ্রকে সব সময় নিজের প্রতিনিধি ভেবে এসেছে, তবে আহিন সর্বদাই প্রমাণ করে এসেছে আহিয়ান তার চাইতে কয়েক ধাপ এগিয়ে। তার তীক্ষ্ণ বুদ্ধি আর কৌশলের কাছে সায়েন শিবলি যেন ছোট বাচ্চা। এই প্রতিদিনতার রেশ কখন থেকে শুরু হয়নি, কলেজ সময় থেকে শুরু হয়েছিল।
ভাবতেও অবাক লেগে এই দুজনের এক সময় গলায় গলায় বন্ধুত্ব ছিল। তাছাড়া তাদের মধ্যে রক্ত সম্পর্ক বিদ্যমান। সায়ন শিবলী বাবা আহিনের বাবার আপন বড় ভাই। এক সময়কার গালা গালা থাকা বন্ধুত্বটা বর্তমানে বিষয়ে ভরা শত্রুতায় রূপ নিয়েছে। সেই শত্রুতায় সের থেকে বিশলী মেজর জেনারেল কানে আহিনের বিয়ের খবরটি তুলে দিয়ে গিয়েছিল। আর কেউ নয়, জানুক কিভাবে যে শিবলী আহিলের সব খবর সবার আগে আগে জেনে যায়, আর তা দিয়ে আহিনের অনুষ্ঠ করতে সবসময় তৎপর হয়ে থাকে মেজর জেনারেল। এবার রাশভারী স্বরে রাগের পরদে ঢুকে এই কঠিন বিনয়ী আড়ালে বাল্যহি করার অপরাধে তোমাকে চাকরি থেকে 6 মাসের জন্য সাপোর্ট করা হয়েছে। মেজর আহিন অভ্র উক্ত কথাটি শোনার জন্য মোটো প্রস্তাব ছিল না, তার আশা ছিল না। যার হোক স্যার আর তার সাথে এমনটা করবে না। অতিরিক্ত রাগে আহিনের চোখে লাল বর্ণ ধারণ করেছে, হাতের শিরা উপশিরা ফুলে কেঁপে উঠেছিল, গব অভ্র ধারণ করেছে। আহিনের নিজের রাগ কন্ট্রোল করতে হাতে মুঠো বিদ্ধ করে নিল। তারপর কোনো দিকে তাকিয়ে ধপধপ পা বেরিয়ে গেল মেজর জেনারেল এবং অফিস কার্যকলায় থেকে। পিছনে রেখা গোল এক অবিশ্বাস্য চোখের দৃষ্টি সেই সাথে রাখা গিয়েছে ত্রপ্য এক সত্যকে, যে আহিনের সপপট হয়ে খবর শুনে চেয়েছিল। বেশি খুশি হয়েছে আহিনের বাইরে বেরিয়ে নিজের জিপ গাড়িতে উঠে বসল। পিছনে তার দলের সবাই কত ডাকাডাকি করলো, তাও সে কোনো তুলল না। আহিল তড়িঘড়ি জিপ চালিয়ে রাজশাহী সেনাবাহিনীতে ব্রেক করতে লাগলো, আর সেই সাথে তার রাগের পর্দ তর করে বাড়তে লাগলো। বিয়ে করে রাখা আসা মেয়েটির ওপর আহিনের তার নিজের বাসা ফিরবে না বলে তার 2টা বাসায় ফিরল। তখন পুরো বাড়ির সবাই ঘুমে বিভোর। তার কাছে বাড়ির অট্টরটা চাবি আছে। প্রায় সত্য এভাবে রাতে বিরক্ত আহিনের বাড়ির ফিরে হয়ে থাকা, তাই সে নিজের সাথে আগে থেকেই 8টা চাবি রেখে আহিন বাসায় ফিরে কাউকে না জানিয়ে সোজা ওপরে উঠে নিজের রুমের দিকে চলে গেল। আহিনের নিজের রুমের দরজায় নব ঘুরিয়ে ভেতরে প্রবেশ করলো। আহিন রুমে প্রবেশ করে অন্ধকারের মাঝে টেবিলে ল্যাম্পোস্ট থেকে আসা অল্প আলোতে দেখতে পায় কেউ তার বিছানাটা দখল করে কাচুমাচু হয়ে শুয়ে আছে। আহিন দৃশ্যটা দেখে ভ্রু কুঁচকে নিল। তারপর অন্ধকারে হাতের সুইচ টিপ লাইট অন করতে এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য তার চোখে পড়ল। রোদেলা জলপাই রাঙা শাড়ি পরে ঘুমিয়ে আছে মেয়েটা। মুখশ্রীর ওপর খুলে রাখা অবদ্ধ চুলগুলো জড়িয়ে ছিটিয়ে আছে, শাড়ির আঁচল বুকে কাছ থেকে সরে আসে। অনেকখানি রোদেলার সমস্ত ফর্সা পেটের এক টুকরো অংশ বেরিয়ে আছে, যেটি আহিলের চোখে এড়ালো না। মেয়েটা কেমন যেন গুটিসুটি মেরে শুয়ে আছে। আহিলের আর সহ্য হলো না। বিয়ে হতে না হতেই এই মেয়ে তার জীবনের সব কেড়ে নিতে লেগেছে। যেন আহিলের রাগ চড়ে কেঁপে হাটের মুঠিবিদ্ধ করে মেয়েটার কাছে এগিয়ে দাঁড়ালো। তারপর কোনো রকম পরে সতর্কতা ছাড়াই রোদেলার এক হাত ধর টেনে দিয়ে রোদেলাকে কাছু ঘুম থেকে বিছানায় বসিয়ে দিল। আকিমিশ্রি আকুমেষ্যে আর কাঁচা ঘুম হঠাৎ ভেঙে যাওয়া রোদেলা ছটফট করে চিৎকার দিয়ে বলল, কে? রোদেলাকে চোখে পানি চিকচিক করেছে।
দেখে মনে হচ্ছে মেয়েটা এক্ষুনি কেঁদে দিবে। আহিনের এসব আর সহ্য হলো না। সে রোদেলাকে এবার এক ঝলকায় বিছানা থেকে টেনে দিয়ে ফেরে দাঁড় করিয়ে দিল। রোদেলা নিজেকে ধ্বস্ত করে জোরে শ্বাস টেনে নিল। তারপর রোদেলা আহিলকে দেখে আরও ছিটকে কয়েকদম পিছিয়ে গেল। রোদেলার চোখে চিকন চিকন করা পানিটা এখন শুভ্রার কপালে বয়ে গড়িয়ে পড়ছে। রোদেলা তার চিকন আঙ্গুল চোখে পানি মুছে আহিলের দিকে তাকাতে আহিলের রাগী লাল চোখগুলো দেখে ভয়ে জমে গিয়ে মাথা নাড়িয়ে নিল। আহিল বিষয়টা আড়াল চোখে দেখে নিল। রার ভারী আওয়াজ মুখ খোলে, এবার মেয়ে তুমি আমার রুমে কি করছো আর আমার বেডে ঘুমাচ্ছিলে কেন? রোদেলা আহিলকে ভীষণ ভয় পাচ্ছে দেখে বোঝা যাচ্ছে। তাই আহিনের প্রশ্নের উত্তর না দিয়ে লজ্জা ভয় আর জড়তায় ফেরে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে ঘুরছে। রোদেলাকে নিজের প্রশ্নের উত্তর দিতে না দেখে আহিয়ান এবার আরও রেগে গেল। আহিয়ান দ্রুত পায়ে হেঁটে এসে খপ করে রোদেলার একটা হাত শক্ত করে ধরে নিল। তারপর গমগমে স্বরে বলল, বউ এর অধিকার খাটিয়ে আমার রুমে আসা হয়েছে বুঝি? এখন তোমার এইটুকু শরীরে আমি যদি স্বামীর অধিকার খাটিয়ে দেখিয়ে দেই তখন কি করবে মেয়ে? রোদেলা আহিলের কথাগুলো আর নিতে পারছিল না। নিজেকে এতটা অসম্মানিত হতে হবে কখনো ভাবেনি সে। রোদেলার বুকে যেন ঝড় উঠেছে। রোদেলার সহ্য করে আহিয়ানের হাতের মুঠোয় রাখা নিজের হাতটা মুচড়িয়ে উঠতে আহিয়ান কড়া চোখে রাঙিয়ে এক ঝরা মেরে রোদেলার হাতটা ছেড়ে দিল। তারপর রোদেলার কাছে থেকে কিছুটা দ্রুত সরে গিয়ে বলল, যাও এক্ষুনি